টার্গেট অরক্ষিত এটিএম। দুটো ছবি দেখাই আপনাদের, একটা সার্ভে পার্কের, আরেকটা হাওড়ার আন্দুলের। হাওড়ার আন্দুলের এটিএমের দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, আর সার্ভে পার্কে আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাবে না সার্ভে পার্কের এটিএমে কতটা সমস্যা আছে। টাকা তুলতে গেছেন, টাকা আটকে গেছে, কি করবেন আপনি? আপনি তো হতভম্ব। এক ভদ্রলোক টাকা তুলতে গিয়েছিলেন, তার এটিএম কার্ডটা গেছে আটকে, টাকাও বেরোচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতে তিনি কি করেছিলেন শুনবেন। আমার সঙ্গে সান্নিক রয়েছেন সরাসরি, আমি একবার সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এ সমস্যা হতেই পারে কারো, যদি মেশিনে প্রবলেম থাকে বা মেশিনে যদি কারচুপি থাকে, কারচুপি আছে সেটা জানার পরেও তখন আর উপায় কিছু নেই, কারণ হাতে তখন শুধু পেন্সিল, এটিএম ঢুকে গেছে কার্ডের মধ্যে। এরকম একটা পরিস্থিতিতে ওই ভদ্রলোক কি করলেন? আমি তুমি সবাই ওই জায়গায় থাকলে যেটা করবো, প্রথমেই যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার সেই সময়, অর্থাৎ রাতের বেলা যখন এই ঘটনা ঘটছে, তখন অপশন কি থাকে? বেশিরভাগ ক্ষেত্রে অনেকের কাছেই আমাদের কাছে ব্যাংকের ম্যানেজারের নম্বর থাকে না। তাতে যদি আমরা কেউ দেখি যে এটিএম এর দেয়ালে ওই এটিএম এর একটা টোল ফ্রি নম্বর, এটাতে কোনো সমস্যা হলে গ্রাহক ফোন করতে পারেন, সেই রকম একটা লাগানো রয়েছে, তখন প্রত্যেকেই সেই অপশনটাই কিন্তু বাঁচবেন। এবং এক্ষেত্রেও গ্রাহকরা সেটাই করেছিলেন। সেই টোল ফ্রি নম্বরে যখন তারা ফোন করেন, সেক্ষেত্রে তারা বিশ্বাস নিয়ে ফোন করেছিলেন তাদের সমস্যা মিটবে, কিন্তু সেটাতেই আদতে মূল সমস্যাটা শুরু হয়। সেখান থেকেই তাদের বেশ কিছু ব্যক্তিগত যে নথি বা এই ক্রেডেনশিয়ালস যেগুলো থাকে, সেইগুলো তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক প্যাটার্নে জানতে চাওয়া হয়, এবং সেই মতো তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। যেটা পুলিশের তরফে মনে করা হচ্ছে, পুলিশের তরফে যেটা খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যেক ব্যাংকের এটিএমে যেহেতু সিসি ক্যামেরা থাকে, তাই সিসি ক্যামেরা দিয়ে এইটা খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই টোল ফ্রি নাম্বার লাগিয়ে গেল। এবং দ্বিতীয়ত, যখন রাতের বেলা যখন গ্রাহকরা ফের একবার, যখন তারা বুঝতে পারলেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তারা ফের একবার এটিএমে দৌড়ে এলেন। সেই সময় তারা এসে দেখলেন সেই টোল ফ্রি নম্বরও নেই, এবং এটিএম এর গায়েও বেশ কিছু যে ট্যাম্পারিং হয়েছে সেটাও তারা অনেকেই দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা সেই ট্যাম্পারিং করলো, কিংবা কে বা কারা সেই এটিএম এর টোল ফ্রি নম্বর লাগালো, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ এই মুহূর্তে লালবাজারের গোয়েন্দারা তারা তদন্ত করে দেখছেন, এবং তারপরেই গোটা বিষয় সম্পর্কে তারা একটা স্পষ্ট ধারণা পাবেন। একবার ভাবুন আপনি কি করবেন। আপনার হাতের কাছে তখন কোনো উপায় নেই, আপনি সামনে যে দেখছেন টোল ফ্রি নাম্বার, আপনি তো সেখানেই ফোন করবেন, সেটাই স্বাভাবিক। যদি কেউ সেই টোল ফ্রি নাম্বারের উপরে অন্য কোনো নাম্বার লাগিয়ে দেয়, যে নাম্বারে চলে গেল আপনার ফোন, এবং সেখান থেকে জালিয়াতরা আপনাকে 2-3টে নাম্বার টিপতে বলছেন ফোনে, এবং তারপরে দেখলেন একসময় আপনি ওটিপি দিয়ে ফেলেছেন এবং আপনার টাকা গায়েব হয়ে গেছে, কি করবেন? ঠিক এই পরিস্থিতি হয়েছিল ওই দুজনের সঙ্গে। শুনুন ভুক্তভোগীরা কি বলছেন। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপুন, টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাঙ্ক থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো, তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। কিভাবে হলো এমন? আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে, তিনি কয়েকটা প্রবাবিলিটির কথা বলছেন, ঠিক কি কি হয়ে থাকতে পারে শুনুন। ওটিপি ডেফিনেটলি দিয়েছে। এবার সূত্রপাতটা হচ্ছে ওটিপি দিয়েছে কেন? কারণ সে যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, সে দিশেহারা হয়ে গেছে, সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা, সে বুঝতে পারেনি। এবার তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই করুন এই করুন এই করুন, সে সেটা ফলো করে গেছে এবং বিভিন্নভাবে প্রতারিত হয়েছে।
এবার কি হবে হতে পারে, একটা হচ্ছে তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে, তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার্ড নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে, তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট, এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড। যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে এবং কার্ডটাকে সে ঢুকিয়ে দিয়েছে। তার মানে কোথাও এটিএমটা মেজর কম্প্রোমাইজ হয়েছে, এবং সেটা কিন্তু ব্যাংকের ডেফিনেটলি দায়িত্ব নেওয়া উচিত। তাহলে এইরকম পরিস্থিতিতে পড়লে আপনি কি করবেন, কি করা উচিত, তাও জানাচ্ছেন সাইবার এক্সপার্ট। এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না, তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। নাম্বার 2 যেটা আমি বারবার বলবো, যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা। নাম্বার 3 হচ্ছে ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি যেন গ্রাহকের জন্য। তো এরম যদি হয়, সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। আর তারপরে যদি কোনো জায়গায় এরকম কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টা আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ যদি ঢুকে যাই, তার জন্য তো কার্ড লাগে না, এটিএম কার্ড লাগে না, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই, তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায়, তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডির নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো, বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয়, তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআইতে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে।